ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি একটু ভিডিওটা রেডি করতেছি, এখানে একটু ঝামেলা দিচ্ছে ইউটিউবের সেটটা। সবাই ভালো আছেন? আজকের বিষয়টি খুব জরুরি যারা বাংলাদেশে আছেন তাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য জরুরি, সবাই জানেন। তারপরে আমি অভিজ্ঞতাগুলো থেকে বলছি, খুব সাধারণ। যারা যুক্তরাষ্ট্রের আহ, দর্শক আছেন তারা হয়তো বলবেন কি বলে আবোল তাবোল কথা, কিন্তু যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন তাদের জন্য ব্যাপারটি খুব জরুরি বলে আমি বিশ্বাস করি। সাজেদ, কেমন আছো? তো আসুন আজকের এই বিষয়টি নিয়ে কথা বলি। আম, করোনা পরিস্থিতিতে 100% যখন 100টি পেশেন্টকে যখন রোগীকে যখন আম, গণনা করা হয়, তার মধ্যে 5% মানুষ হাসপাতালে থাকে। তো আজকে আমরা 95% মানুষ যারা বাড়িতে থাকে, এর মধ্যে আবার 15% আছে যারা হাসপাতালে যেতে পারে নাও পারে। তাদের সবার জন্য আজকের কিছু বক্তব্য খুব সুন্দরভাবে গুছিয়ে বলা হয়েছে। এটি এইভাবে কোথাও পাবেন না হয়তো। আমি অনেক চিন্তা ভাবনা করে এগুলো একটি একটি করে বলছি। চলুন আজকে এইটি নিয়ে কথা বলি। আগে পরে অনেক কিছু নিউ ইয়র্ক, ঢাকা এগুলো নিয়ে কথা বলার কথা থাকে, কিন্তু আজ ওগুলোর দিকে যাব না। চলুন আজকে সরাসরি কথা বলি। করোনা হয়েছে, কারো যদি মনে হয় যে এই মুহূর্তে লক্ষণ দেখে করোনা হয়েছে মনে হয়, তাহলে একজন রোগীকে সেবা কিভাবে দিবেন সেইটি নিয়ে কথা বলবো। একজন রোগীর সেবা, তিনি বাড়িতে আছেন, তার সেবা কিভাবে। তো ওনার সেবার সাথে কিন্তু যিনি কেয়ার গিভার আছেন, যিনি সেবা দিচ্ছেন, তার স্বাস্থ্যও জড়িত। তাই আমি সেইটি নিয়েও কথা বলবো। তো আসুন প্রথমে আমরা তার সেবা নিয়ে কথা বলি। যিনি কেয়ার গিভার, যিনি দিচ্ছেন সেবাটি, তার সেবা নিয়ে আগে কথা বলি, তারপর আসল সেবাতে যাই। তার সেবাটাও জরুরি, কিন্তু প্রথম কথাই হচ্ছে ডাক্তার কি বলেছেন সেইটি শুনতে হবে। অ্যাডভাইস টু দ্য কেয়ার গিভার, অর্থাৎ যিনি সেবা দিচ্ছেন তাকে বলতে হবে তুমি ডাক্তার যা যা বলছে তুমি তা শুনবা। 2, ঔষধপত্র তুমি দিচ্ছ ভালো কথা, কিন্তু তোমাকে যেই সমস্ত মাত্রা দিয়ে সাউন্ড বাড়াতে হবে কেন? সাউন্ড তো আছে, শোনা যাচ্ছে ফেসবুকের। ওকে সুমন, কেমন আছো? একটু পরে কল দিব তোমাকে। আচ্ছা, তো যা বলছিলাম, আম, যে সমস্ত এখনো সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা নয়। আমি তো কানে দিয়েছি, এখন শোনা যাচ্ছে? ফেসবুক এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, যারা সাউন্ড প্রবলেম ভাবছেন তারা হয়তো তাদের জায়গাতে প্রবলেম মনে হচ্ছে। তো আসুন প্রথমে বলি, যিনি কেয়ার গিভার তার জন্য তার কেয়ার আগে, তারপরে রোগীর কেয়ার মনে হচ্ছে, এভাবে বোঝানো হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন। তো যিনি সেবা দিচ্ছেন তাকেও সুস্থ থাকতে হবে, তার সুস্থতার জন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে। ধরুন স্বামী অসুস্থ, স্ত্রীকে এটি ফলো করতে হবে, অথবা স্ত্রী অসুস্থ, স্বামীকে ফলো করতে হবে। তাকে সুস্থ থাকতে হবে, তাকে প্রচুর পানি খেতে হবে, তাকে পজিটিভ থাকতে হবে। এইটি একটি ইম্পর্টেন্ট বিষয়। কেয়ার গিভার যদি সেবাদানকারী যদি ভেঙে পড়েন রোগীর অসুস্থতা দেখে, তাহলে হবে না। প্রচুর মানসিক শক্তি নিয়ে এই রোগীদের সেবা নিতে হবে। এইটি হচ্ছে আসল কথা। আপনার কাজ হবে রোগীকে সেবা করা, এডিএল এবং আইএডিএল, অর্থাৎ তার রান্নাবাড়া করা, তার কাপড় চোপড়গুলোকে পরিষ্কার করা কিভাবে করতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে তার সুস্থতার জন্য। এবং আপনার শুধু কাজ রোগীর সেবায় নয়, আপনার কাজ হচ্ছে এই রোগী থেকে এই রোগটি যেন বাড়িতে অন্য কারো না ছড়ায় সেই দিকে প্রচুর চিন্তা করতে হবে। আপনাকেই চিন্তা করতে হবে। কিভাবে করতে হবে? বাড়ির ক্লিনলিনেস, বাড়ির হাইজিন, এইটি করতে হবে। তারপর যখনই রোগী কোনো কিছু ধরবে বা আপনি রোগীর কিছু ধরবেন, আপনি মেক শিওর হবেন আপনার হাত যেন
বাড়ির অন্য কোনো কিছুতে ছোঁয়া না আসে। আপনি সাথে সাথে হাত ধুতে যাবেন আপনার কাজ হয়ে গেলে, এবং রুগীকে চেষ্টা করবেন বলতে, মোবাইলের মাধ্যমে বলতে যে কি লাগবে না লাগবে SMS করবে। তারপর যতটুকু সম্ভব এক্সপোজ কম করা, কিছু লাগলে তার দরজা পর্যন্ত আপনি যাবেন, কিন্তু একদম পাশে বসে খাইয়ে দেওয়া এই জিনিসগুলো আমরা এখন এই মুহূর্তে দেখতে চাই না। রুগী খাবে যতটুকু খেতে পারে, কিন্তু আপনাদের কাজ হবে পুরো ব্যবস্থাপনাটি একজনকে অ্যাসাইন করুন বাড়িতে, যিনি এই কাজটি করবেন, যিনি তুলনামূলকভাবে যিনি বাড়ির মধ্যে সুস্থ মানুষ আছেন তিনি এই কাজটি করবেন। একজন বয়স্ক মানুষকে এইটির জন্য ঠেলে দেয়া যাবে না, এটি খেয়াল রাখতে হবে। আবার যাদের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ আছেন এবং 2টি বাচ্চা ধরুন, এখন তাদের জন্যও কিন্তু একটি ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ধরুন স্ত্রী অসুস্থ, এখন স্বামী অসুস্থ, স্ত্রীও অসুস্থ হয়ে গেলেন, বাচ্চা দুটো কি করবে? বাচ্চাগুলো কি বাড়িতে থাকবে না অন্য বাড়িতে পাঠিয়ে দিবেন আগে ভাগেই? অনেক ব্যাপার স্যাপার আছে, তাই এইটির প্ল্যানটিও আপনি আগে থেকেই করবেন। বাচ্চাগুলোকে যে কোনো মূল্যের জন্য আপনি কেয়ার গিভার হিসেবে আপনি সামনে না আনেন, এটি আপনার নৈতিক দায়িত্ব। আপনি কিভাবে বাড়ির সকলকে রক্ষা করবেন। আচ্ছা, এরপর যেটি বললাম, আপনাকে জানতে হবে যে কখন জিনিসটি খারাপ হচ্ছে। কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আপনার মনে হতে পারে যে এইটির কারণে খারাপ হচ্ছে। যেমন এগুলো জানার পরে আবার অনেকে দেখা যায় যে শুধু এগুলো নিয়েই ভাবতে থাকেন, আবার এইটিও করা যাবে না। যেমন একটু কাশি দিয়ে বলছেন শ্বাসকষ্ট হচ্ছে, এটি যেন না হয়। রোগী জ্বরের কারণে কিছুটা আবোল তাবোল বলতে পারে, তারপরও জ্বর চলে গেলে যদি আবোল তাবোল বলে তাহলে এইটি একটি লক্ষণ খারাপের দিকে যাচ্ছে। কাশি হতে পারে, কিন্তু রিয়েলি শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেইটির দিকে খেয়াল রাখতে হবে। আবার শ্বাসের মাত্রা কতটুকু হচ্ছে সেইটিও গণনা করতে পারেন। রোগীকে ফ্ল্যাট শুয়ে দেখবেন যে নাভি 1 মিনিটে কয়বার উঠানামা করে শ্বাসের সাথে। যদি দেখেন যে সাধারণভাবে মানুষ 15 বার পর্যন্ত মিনিটে এইভাবে উঠানামা করে নাভিটি, যখন দেখবেন যে এটি 25 পার হয়ে গেছে তখন মনে করবেন যে আপনাকে আরও কিছু ব্যবস্থা নিতে হবে, ডাক্তারের সংস্পর্শে যেতে হবে, এইটি নিয়ে চিন্তা করতে হবে। তারপর রোগীর ঠোঁট, নাকের মাথা এগুলো ব্লু, মানে ব্লু অর্থ কি, নীল হয়ে যাচ্ছে, সেটিও একটি কথা। রোগীকে ভালো দেখাচ্ছেন না, সেটিও একটি কথা। শুধু জ্বরের মাত্রা 102 হয়ে গিয়েছে, আমি কি করব সেটির ব্যাপারে কিন্তু বলা নেই। বলা হয়েছে এই রেসপিরেটরি রেট বা শ্বাসকষ্ট, ব্লাড প্রেশারটাকেও অনেক সময় ধরে নেওয়া হয়, কিন্তু ব্লাড প্রেশারটি একটি দুর্বল মাত্রা যেটি ফলো করতে হয় না। তো এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু দিনের মধ্যে কয়েকবার মাপতে হবে এইটিতে আমি বিশ্বাস করি না। এইটি যদি দেখেন যে রোগী খারাপ হচ্ছে অনলি তখন এইটি মাপবেন। মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ, এই ব্যাপারটি খেয়াল রাখবেন। এখন যতটুকু সম্ভব কেয়ার গিভারকে রোগীর সামনে কম যেতে বলা হবে, যদিও তিনি দায়িত্বে আছেন। এবং আপনি যখন সেবা দিচ্ছেন আপনি বাড়িতে বয়স্ক যারা আছেন তাদের সামনে যেন আপনি কম যান। অর্থাৎ যিনি বাড়ির এই নার্সের ভূমিকাটি পালন করবেন তিনিও কিন্তু এই 14 দিনের জন্য আইসোলেটেড হয়ে গেলেন সমস্ত জায়গা থেকে। এইটি দায়িত্বটি নিতে হবে কাউকে, যিনি মানসিকভাবে শক্ত, এইরকম মানুষকে নিতে হবে। সম্ভব হলে আপনার বিছানাটি রোগীর থেকে আলাদা করে ফেলুন, আলাদা রুমে। তাও না হলে রোগীকে একটি কোনায় দিন, আপনি আরেক কোনায় থাকুন। রোগী হয়তো কম্পিউটার ধরবে, হয়তো টেবিল ধরবে, এই জিনিসগুলো আপনি যেন না ধরেন। আপনার কাজ হবে যতটুকু সম্ভব দেখে আপনি বাইরে চলে আসা। মাস্ক দোনোজনই ব্যবহার করতে হবে যদি একটি রুমে থাকেন, আর 2টি রুম হলে অবশ্যই কন্ট্যাক্টের সময় মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কের ব্যাপারে আমি আগেও বলেছি। আর যদি একই রুমে থাকেন মেক শিওর হবেন যে রুমটির মধ্যে আলো বাতাস আসে, গুমোট ব্যবস্থা, গুমোট যেন রুম না হয়। আলো বাতাস, জানালা খুলে দিন, অবশ্যই জানালা খুলে দিন। আর যেহেতু রুমের মধ্যে আপনার রোগী আছে সেই ক্ষেত্রে একই রুমে যদি মানুষ থাকে তবে এয়ার কন্ডিশনটি না চালানোই ভালো। রোগী যদি বারান্দায় বসতে চায় যেতে দিন, রোগী যদি ছাদে যেতে চায় প্রপার প্রোটেকশন নিয়ে একা সময়ে গিয়ে আসতে পারে, কোনো রেলিং না ধরে। কিন্তু
মানুষকে ফলো করতে হবে। আচ্ছা, খাবার দাবারের ব্যাপারে বলি, যিনি কেয়ার গিভার আছেন তাকে বলছি, খাবার দাবার তার রুগীর খাবার দাবার আলাদা করে দিন, অর্থাৎ যেই প্লেটে খাবে, যেই চামচ ব্যবহার করবে, যেই গ্লাস ব্যবহার করবে, রোগী খাবারের পরে আপনি এনে এটি ভালো মতো ধুয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এটি। এবং এই যে তার রোগীর কোনো কিছু যেন কেউ শেয়ার না করে, অর্থাৎ রোগীর টাওয়েল, রোগীর রেজার, রোগীর টুথপেস্ট, এই জিনিসগুলো। টুথপেস্টে অসুবিধা নেই, কিন্তু টুথপেস্টটি যখন ধরে চাপ দিবে টুথপেস্ট বের হবে, কিন্তু এই যে চাপ যে দিলেন এই টিউবের উপরে রোগীর হাত লাগলো, এটির একটি সমস্যা, এটি খেয়াল রাখতে হবে। গ্লাভস মাস্ক পর্যাপ্ত রাখতে হবে। যখনই রোগী বাথরুমে যাবে কমোড, টয়লেট বোল, সুইচ, হ্যান্ডেল এগুলো সম্ভব হলে ক্লিন করা উচিত। এবং শুধু ক্লিন নয়, স্যানিটাইজারের পরে এটি 10 মিনিট স্যানিটাইজার রাখতে হবে যেন এটি ভালোভাবে কাজ করে। রোগীর যে কাপড় চোপড় আছে সেই দিকে নজর দিন, সেই কাপড় চোপড় যেন কেউ এইভাবে করে না ঝাড়েন, কারণ এটিও একটি রিস্কি। তখন এই ভাইরাস লেগে থাকতে পারে, এই ভাইরাসগুলো হয়তো অন্য স্তরে লাগতে পারে। এবং রোগীর কাপড় চোপড়গুলোকে একটি ব্যাগে রাখবেন, পলিথিনের ব্যাগে, 24 ঘন্টা রাখার পর তারপর এনে ধোবেন। এবং সম্ভব হলে ড্রায়ারে যখন দিবেন বা ধুবেন, তখন তার কাপড় শুধুই তার কাপড়ের মতো ধুতে হবে, অন্য মানুষের কাপড়ের সাথে যেন এটি না হয়। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চাকে কি করব, আমি তো দুধ খাওয়াচ্ছি, মায়ের বুকের দুধ। তো বাচ্চাকে দুধ খাওয়ানো যায়, সেই ক্ষেত্রে মাস্ক পরে নেবেন মা একটু। এখন আসুন রোগীর সেবা। এই রোগটি প্রথমে কিছু লক্ষণ দিয়ে শুরু হয়, যেগুলো ধরুন জ্বর, মাথা ব্যথা, তারপরে ঘুম কম, অ্যাক্টিভিটি, এগুলো একটি একটি করে বলি। যিনি সেবা দিচ্ছেন এই মানুষটিকে, এই মানুষটির সেবা। এই রোগীর জ্বর সাধারণত 101-এর উপরে হয় এবং জ্বরটি কমতে চায় না, কমলেও আবার চলে আসে। তো এই ব্যাপারটি একটু খেয়াল রাখতে হবে যে জ্বর আসলেও জ্বরের ওষুধ খাবেন, প্যারাসিটামল যদি সম্ভব হয় 2টি করে 500 পাওয়ারের 8 ঘন্টা পর পর। কিন্তু এই জ্বর চলে যাবার পরও দেখা যায় যে হেডেক কন্টিনিউ করছে, মাথা ব্যথা কন্টিনিউ করতে থাকে। এই ব্যাপারটি একটু জানবেন, রোগী বলবে যে আমার এই 2টি জায়গা ব্যথা করছে কন্টিনিউয়াস, এবং এই মাথা ব্যথা শেষ হতে না হতেই দেখবেন 6 ঘন্টা পর আবার জ্বর চলে এসেছে। যদি দেখেন যে প্যারাসিটামল জাতীয় ঔষধে এটির নিয়ন্ত্রণ না হয়, সেই ক্ষেত্রে আপনি আইবুপ্রোফেন দিতে পারেন 400 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর। আবার অনেককে দেখেছি যে জ্বর তারপরও যদি কমতে না চায়, আইবুপ্রোফেন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন এভাবে অল্টারনেট করেও দেওয়া হয়। এটি নির্ভর করে এক এক শরীরের এক একটির উপরে। তো এই জ্বরটি সাধারণত 5 থেকে 6 দিন একটানা থাকে। প্রতিটি রাতে রোগী মনে করতে পারে যে আল্লাহ আমাকে এই জ্বর থেকে মুক্তি দাও, রোগ থাকুক কিন্তু জ্বর থেকে মুক্তি দাও। শরীর কেঁপে জ্বর আসতে চায়, শরীর ঠান্ডা লাগে। এই ঔষধেও যদি জ্বর না কমে, তবে আপনি মাথায় পানি, পায়ে পানি পট্টি দিতে পারেন, যেটি আমরা ট্রেডিশনালি বাংলাদেশে দেই, সেটিও কাজে দেয়। হ্যাঁ, আজকে কি একটি কারণে যেন আমার ইউটিউবের সেটটি অসুবিধা করছে, তো সেইটিও কাজে দেয়। এই জ্বর কারো কারো ক্ষেত্রে 9 দিন, 10 দিন, 12 দিন পর্যন্ত থাকে, কিচ্ছু করার নেই। যদি খারাপ হচ্ছে এই লক্ষণগুলো না থাকে, তাহলে এইটি নিয়ে কোনো চিন্তার অবকাশ নেই। ইউটিউবে আপনারা শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, তো জ্বর নিয়ে কথা বললাম। জ্বর নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই। এটি ভালো হবার পরও কিন্তু জ্বর ভাবটি, ঠান্ডা ঠান্ডা ভাবটি থাকতে পারে আরও প্রায় 1টি মাস, কিন্তু এটি জ্বর নয়। মাথা ব্যথা নিয়ে কথা বলেছি। মাথা ব্যথা বাইটেম্পোরাল মাথা ব্যথা, অর্থাৎ এই জায়গাগুলোতে মনে হচ্ছে ফেটে যাচ্ছে, এটিরই লক্ষণ। অনেকে সিটি স্ক্যান করতে যান, আমি দেখি। তো এত কিছুর প্রয়োজন হয় না। এখন আসুন পানির ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। প্রচুর পানি খেতে হবে। এই সময়ে শরীরে প্রচুর পানির প্রয়োজন হয়। শরীরে একটি কারখানা যখন খুব বেশি চলে, তখন পানি বেশি ঢালতে হয়। ঠিক একইভাবে এই রকম প্রদাহের কারণে দেখা যায় যে শরীরে পানির প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়। তখন আসলে আর উপায় থাকে না,
প্রচুর পানি খেতে হবে। এখন কতটুকু পানি খেলে প্রচুর পানি হয়? একজন সাধারণ মানুষ যার কোনো কিডনি বা হৃদরোগ নেই তার ক্ষেত্রে 6 গ্লাস বা 7 গ্লাস পানি খাওয়া উচিত প্রতিদিন। কিন্তু এই এই মানুষগুলোর ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি 8 থেকে 10 গ্লাস 12 গ্লাস পর্যন্ত পানি খাবে। পানিই হবে এখন এই মুহূর্তে তার একমাত্র বন্ধু। পানি খেতে ভালো লাগবে না, কিন্তু খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পানি একমাত্র বন্ধু। ঘুম ঘুম আসতে চাবে না অনেকের, ঘুমের অনেকের ক্ষেত্রে ঘুম কমে যায়, অনেকের ক্ষেত্রে ঘুম বেড়ে যায়। তারপরেও বলছি সারাদিন যেন শুয়ে বসে থেকে না ঘুমানোর চেষ্টা করেন, কারণ ঘুম রাতের জন্য সম্বল, দিনের বেলাও সম্বল। কিন্তু তার মানে এই নয় যে ঘুমের সময়টুকু বাদ দিয়ে সারাদিন আপনি বিছানায় পড়ে থাকবেন। প্রতি 2-3 ঘন্টা পর পর আমি বলি 15-20 মিনিট একটু হাঁটুন, নিজের ঘরের মধ্যে হাঁটুন, বারান্দায় বসুন। তাতে হয় কি, ফুসফুসের যে পাওয়ার শক্তি সেটি বাড়ে। সোজা হয়ে বসে থাকাই ভালো, অথবা পিঠের নিচে 2টি বালিশ দিবেন যেন ফুসফুস গ্র্যাভিটির কারণে একটু বড় হয়ে থাকে। সুযোগ পেলেই রোগীকে বলবেন ব্যায়াম করুন। এটি খুবই জরুরি একটি বিষয়। মানসিকভাবে রোগীকে চাঙ্গা করে রাখুন। টিভির মধ্যে শুধুমাত্র দেখবে যে এইজন মারা যাচ্ছে করোনায়, ওইজনকে টেস্টিং করা হয়নি, অমুক হয়েছে, এগুলো দেখার কোনো মানেই হয় না। রোগীর মানসিক বল কিভাবে বাড়ানো যায় সেটি বলুন। পরিবারের মধ্যে অন্য কেউ অসুস্থ থাকলে রোগীকে তার ইনফরমেশন দেয়াটা এতটা জরুরি নয়। রোগী তার সাথে যুদ্ধ করছে তার নিজের জন্য। তার মধ্যে যদি বলেন যে আপনার বাবা অসুস্থ, আপনার ছেলেটির জ্বর ভাব, তাহলে রোগী কিন্তু ভেঙে পড়বে। এই কাজটি কিন্তু খুব টেকনিক্যালি করতে হবে। বলতে পারেন যে বাচ্চাটির একটু জ্বর এসেছে, এমন কিছু না, খাওয়া দাওয়া করছে, বাট সত্য কথাই বলুন, কিন্তু বাড়িয়ে না, তার জন্য কোনো রকমের মানসিক কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এটি মনে রাখবেন, রোগীকে মানসিকভাবে যদি শক্ত রাখতে পারেন 90% কাজ কিন্তু হয়ে গেল। ব্যায়ামের কথা বললাম, চাইলে বাড়ির মধ্যে হালকা ব্যায়ামও করা যেতে পারে। এটি সম্ভব। মানসিকভাবে শক্ত মানুষদেরকে করানো উচিত, যারা দুর্বল তাদেরকেও এনকারেজ করা উচিত। যে ওয়ার্নিং সাইনগুলো আছে, আমি বললাম যে একটু আগে যে 4টি ওয়ার্নিং সাইন আছে, যে কোনটি হলে খারাপ, চাইলে রোগীকে একটু জানিয়ে রাখতে পারেন যে তোমার যদি শ্বাসকষ্ট হয় আমাকে বলবা। অথবা তার দিকে খেয়াল করবেন যে তার এই ঠোঁটগুলো, নাকের ডগা, এগুলো সবুজ নীলাভ হয়ে যাচ্ছে কিনা, ব্লুইশ হয়ে যাচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। আবল তাবল বলতেই পারে যে কোনো মানুষ জ্বরের সময়, সেইটি কিন্তু লক্ষণ নয়। জ্বর চলে যাবার পর যদি দেখেন আবল তাবল বলছেন, তার মানসিক অবস্থা অন্যরকম হয়ে গেছে, তাকে অন্যরকম দেখাচ্ছে, তাহলেই সেটি হবে খারাপ অংশের লক্ষণ। 5ম দিনের সময় ডায়রিয়া হয়। আমি অনেককে দেখেছি এই সময়ে অনেকে সিপ্রোফ্লক্সাসিন খাচ্ছে, ফ্লাজিল খাচ্ছে, যেটির কোনো প্রয়োজন হয় না। 4র্থ বা 5ম দিনে দেখা যায় দিনে 3-4 বার পাতলা পায়খানা হয়, এটি নিজে নিজেই আবার চলে যায়। এটি নিয়ে টেনশন করার কিছু নাই। সামান্য কিছু ওষুধ যদি প্রয়োজন হয় দিতে পারেন, কিন্তু এইটির জন্য আরও 2টি অ্যান্টিবায়োটিক দিয়ে তার শরীরকে খারাপ করবেন, এইটি ঠিক নয়। অনেকে দেখেছি স্পেশালিস্ট থেকে পর্যন্ত যাচ্ছেন। এটি সেলফ লিমিটিং, নিজে থেকেই চলে যাবে। কাশির ব্যাপারে বলি, প্রথম দিকে একটু খুসখুস কাশি, মাঝখানে 4র্থ-5ম দিনের দিকে দেখা যায় যে সব সময় কাশি, শেষের দিকে 9ম দিনে দেখা যায় যে কাশিটি সত্যিই বেড়ে গিয়েছে। তো যা বলছিলাম, এই কাশিটি প্রোডাক্টিভ কফ নয়, এটির মাধ্যমে ফ্লেম আসে না, কফ আসে না। তাই এটি নিয়ে শুধু কাশির ট্যাবলেট বা সিরাপ দিলেই হবে। এই সময়টুকুতেই শুধুমাত্র কাশির ট্যাবলেট বা সিরাপ দিয়ে কাশি নিয়ন্ত্রণ করলেই হবে, শ্বাসকষ্ট না থাকলেই হলো। এখন অনেকে ভাবেন যে আমার এই বুঝি শ্বাসকষ্ট চলে আসলো। এইটি আমি দেখেছি প্রায় 90% মানুষ এইটি ভাবে। আবার যখন আমরা ফোন করে কথা বলি দেখা যায় যে এটি আসলে কিছুই ছিল না, আমরা নিজেরা এটিকে শ্বাসকষ্ট মনে করেছি। যে কোনো মানুষই একটি কাশি দিলে তার কাশি শেষের দিকে একটু শ্বাসকষ্টের মতো হয়, কিন্তু তার মানে এই নয় যে এইটি সেই শ্বাসকষ্ট। শুধু শ্বাসকষ্টের কারণে বাহিরে যাওয়াটা ঠিক নয়, এটি একটি কম্বিনেশন অফ মেনি থিংস। এরপর আসুন একটি অ্যাংজাইটি, টেনশন নিয়ে কথা বলেছি। রোগীর মধ্যে প্রথম থেকেই একটি প্রচ্ছন্ন অ্যাংজাইটি থাকে, এইটি স্বাভাবিক যে আমি বোধহয় মৃত্যু দেখতে যাচ্ছি। সাহস দিন। 95% মানুষ এখনো মৃত্যুবরণ করছে না এইরকম পরিস্থিতিতে। এইটি বলতে থাকুন তাকে,
এইটি বলতে থাকুন। রোগীকে যতটা মানসিকভাবে উপরে আনা যাবে, রোগী ততই নিজস্ব শক্তিতে এটির ফাইট করতে পারবে। যেই কারণে আমরা এই জায়গাটিতে আমরা বাংলাদেশিরা হারিয়ে যাচ্ছি। এটি হবার তো কথা নয়। অনেকে টেস্টিং কিট নাই, টেস্টিং করতে পারবে না, স্বাভাবিক। দুনিয়াতে বড় বড় দেশগুলোতে পর্যন্ত টেস্টিং কিট ছিল না এক সময়, পরে আস্তে ধীরে এসেছে, কিন্তু সব জায়গায় যে এটি পাবেন তা তো নয়। আর এটি পেলেই যে আপনার চিকিৎসা হয়ে গেল তা তো নয়। তাই একটি মরীচিকা টেস্টিং কিটের জন্য আপনাকে ঢাকা কেন যেতে হবে? আপনি বাড়িতে বসে চিকিৎসা করুন। যদি সুস্থ থাকেন, কোনো মারাত্মক কোনো লক্ষণ না থাকে, বাড়িতে বসে এটির চিকিৎসা সম্ভব। টেস্টিং কিটের মতো মরীচিকার পিছনে দৌড়বেন না যেন আপনারা। আপনাদের কাছে আমার অনুরোধ, এই মুহূর্তে টেস্টিং কিটের পিছনে দৌড়ানোর সময় নেই। এখন আসুন খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা বলতেই হয়। প্রথমে আমি বলেছি প্রচুর পানি খাবে, এইটি রোগীর একমাত্র চিকিৎসা। এক। দুই হচ্ছে উনি রোগীর ক্ষুধা থাকলেও একবারে যেন 1 প্লেট ভাত পেট ভর্তি করে খেয়ে নেবে, এইটি যেন না হয়। অল্প খাবেন, বারে বারে খাবেন। সেখানে শর্করা যেমন ভাতের পরিমাণ থাকবে 1 মুঠ। ক্ষুধা থাকলে দিতে পারেন, কিন্তু 2-3 প্লেট খেয়ে উনি টালমাটাল হয়ে যাবে, এইটি যেন না হয়। অল্প খাবে, বারবার খাবে। শরীরের উপরও কিন্তু বেশি খেলে একবারে একটা এক্সট্রা লোড পড়ে, যেটি আমরা চাই না। হ্যাঁ, বাংলাদেশিরা আমরা ভাত খেতে পছন্দ করি, লিমিট করুন, যতটুকু না হলেই নয়। সাথে পর্যাপ্ত পরিমাণে সবজি দিন, পর্যাপ্ত পরিমাণে আমিষ জাতীয় খাবার দিন, মাছ, মাংস, এগুলো ডিম, এগুলো প্রোটিন, এগুলো দিতে পারেন। কিন্তু শুধুমাত্র ভাতের উপরে ভর করে এই খাবার দাবার যেন না থাকে, তাহলে শর্করা বেশি পড়বে, শরীরের উপর লোড বেশি, এইটিও ভালো নয়। স্যুপ খেতে পারেন, স্যুপ ভালো, এটিতে হাইড্রেশন হয়, এটিতে নিউট্রিয়েন্ট খুব ভালো, পুষ্টি ভালো থাকে, এবং এটির ভেতরে পানিও থাকে প্রচুর। ভাইটামিন এ প্রয়োজন, তার মানে কি ভাইটামিন এ ট্যাবলেট খেতে হবে? ঠিক তা নয়। কিছু কিছু খাদ্যের মধ্যে ভাইটামিন থাকে, যেমন গরুর কলিজা, মিষ্টি আলু, তারপর ক্যারটকে বাংলায় বলছে গাজর, লাল মরিচ, হ্যাঁ, যেটি বিদেশে লাল মরিচ, আম, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে। এরপর ভিটামিন সি এরও প্রয়োজন আছে, যেমন কমলা, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলোর মধ্যে প্রচুর প্রদাহ নিরোধক পুষ্টিও থাকে। তারপর ভাইটামিন ডি, যেটি পাওয়া যায় মাশরুমে, দুধ, দই, ডিম, এগুলোর মধ্যে পাওয়া যায়। এগুলো আমি তো বলি যে করোনা সিচুয়েশনে প্রতিদিন 2-3টি ডিমও খাওয়া যেতে পারে, খাওয়া উচিত যদি এফোর্ড করা যায়। ভাইটামিন ই সমৃদ্ধ কিছু খাবার রয়েছে, যেমন সূর্যমুখীর বিচি, বাদাম, টমেটো, এটিও প্রদাহ নিরোধক হিসেবে কাজ করে। জিঙ্ক রয়েছে কিছু কিছু খাবারে, যেমন বিনস, বিচি জাতীয় খাবার, শিমের বিচি, এই টাইপের বিচি। তারপর মুরগি, পামকিন বিচি, হ্যাঁ, পামকিন হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলোর বিচি। তো এগুলো তো প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। দেখুন, আমি মনে করি এই চিকিৎসার মূল অংশ হচ্ছে যিনি সেবা দিচ্ছেন এবং যিনি সেবা নিচ্ছেন, এই দুইজনেরই পজিটিভ থাকতে হবে। দুইজনই কিন্তু ভাবতে পারবেন না যে এই লোকটি মারা যাচ্ছে, সামনে আমরা দেখবো চেয়েছে, এটি নয়। আমরা শুধু সময়টুকুকে পার করব। অল্প কিছু মানুষ হয়তো একটু খারাপ হয়, কিন্তু তারপরও মনের জোর দিয়ে অনেক কিছুই পার হওয়া যায়। কি বলেন দর্শকরা? আপনারা বুঝতে পারছেন? শেয়ার করবেন আজকের ভিডিওটি, শেয়ার করবেন আজকের এই ভিডিওটি। আমি একবারে একই স্লাইডে 2টি অংশকে আমি এনেছি যেন আপনারা এই মুহূর্তে এতটা না ঘাবড়ে যান। এটির দরকার আছে। আসুন একটু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলি, তারপর প্রশ্নের উত্তরে চলে যাব। বাংলাদেশ পরিস্থিতি কিছুটা খুলছে এখন, বাজারঘাট কিছুটা খুলছে, গার্মেন্টস কর্মীরা খুলছে, তো সবাই একটু সাবধানে চলতে হবে। দেখুন, আইন করে কোনো দেশে কোনো মানুষকে কন্ট্রোল করা যায় না। আমরা নিজেরা যদি ঠিক মতো চলি, আমরা সব ঠিক। আমি আবারও বলছি, আমরা নিজেরা যদি সব ঠিক থাকি, সব ঠিক। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই জিনিসটি মানুন। একজন লিখেছেন, আমি ডাক্তার, পিপিই বাদে কিভাবে দেখব? পিপিই তো সমস্যা আছে, সারা দুনিয়াতেই পিপির সমস্যা আছে ডাক্তার ভাই।
কিন্তু কি করবেন, এভাবেই তো আমরাও চলেছি। আমি নিউ ইয়র্কে প্র্যাকটিস করি, আজকে 2 মাস হয়ে গেল, আমি তো কোনো পিপি ম্যানেজ করতে পারিনি আজও। আমরা গতকালও পিপি খুঁজছি, বলতে আসবে আগামী সপ্তাহে আসবে, হয়তো অল্প কিছু, তাও 20টা দেওয়া হবে আমাকে। আমি 20টা পিপি আমি কোনোভাবে ম্যানেজ করেছি, সেটি তো আমি আবার আমার বাংলাদেশের ভাইদের জন্য প্লেনে উঠিয়ে দিব, তাহলে আমি কিভাবে চলবো বলুন? তো এইভাবেই চলতে হবে। তো এরপর যে বলছিলাম, গার্মেন্টস কর্মীরা, আপনাদেরকে বলি, যারা মায়েরা আছেন, যারা ভাইয়েরা আছেন, আপনারা গার্মেন্টসে যে কাজ করবেন, গ্লাভসটি নেবেন, মাস্কটি নেবেন, সারাদিনের জন্য এটি না খুলে নাকের কাছে ধরবেন না, কোনোভাবেই না। এখন রোজা রমজানের দিন, আপনারা ওখানে খাবার দাবারের কোনো ঝামেলা নাই। তাই বলছি যে অবশ্যই 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 নিজের সেফটি নিজে মেনটেন করুন, আইন করে এটি হবে না। সারা দুনিয়া এখন খুলে দিয়েছে, এইভাবে বসে থাকা যায় না। বাংলাদেশ সরকারও একই পথে হেঁটেছে, হাঁটছে, ভালোর জন্যই হাঁটছে। এখন বন্ধ হলে আপনারা খাবেন কি, তাই না? তো চাই বলছিলাম যে আপনাদের নিজেদের সেফটি নিজেরা করতে হবে, এছাড়া আর কোনো কিছু বলার নেই। আজকে দেখলাম বাংলাদেশে নওগাঁতে একটি ট্রেনে করে খাবার দাবার আসছে, একজন বড় কর্মকর্তা সেখানে বক্তৃতা দিচ্ছেন, তার মাস্ক নেই, তার ডান দিকে একজন দাঁড়িয়েছিলেন, তারও মাস্ক নেই। তো ব্যাপারগুলো আসলে এই জায়গাগুলোতেই কিন্তু আমরা, এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরা খেয়ে যাচ্ছে প্রায়, দেখুন উনি বলছেন মাস্ক ব্যবহার করবেন না, ওনার সে ডান দিকের লোকটি এখন কোয়ারেন্টাইনে আছেন। তো এই ব্যাপারটি আমি মনে করি যে প্রতিটি মুহূর্ত যখনই বাইরে থাকবেন মাস্ক ব্যবহার করতে হবে। অনেকে দেখি মাস্ক ব্যবহার করে এই পর্যন্ত, নোজটা খোলা থাকে, লাভ কি? নাক তো প্রধান শত্রু। বাড়িতে নিজে মাস্ক বানান, সার্জিক্যাল গ্লাভস থাকলে ভালো, নিজে মাস্ক বানিয়ে একদম চোখ ছাড়া বাকি পুরোটি কাভার করবেন, খুব সুন্দরভাবে বানানো যায়, কোনো অসুবিধা নেই। এক্সট্রা মাস্ক বাড়িতে সাথে রাখুন। বন্ধু বান্ধব কেউ মাস্ক পরেনি, তাকে পরিয়ে দিন। সবাইকে বলছি এক্সট্রা মাস্ক পরুন। প্রতিটি মাস্ক ব্যবহারের পর প্রতিদিন কাপড়ের মাস্ক ধুইতে হবে বাড়িতে। আচ্ছা, একটি জিনিস দেখলাম যে সরকারি সচিবরা অ্যাসাইন হয়েছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গত মাসে, এবং তারা প্রতিটি জেলায় গিয়েছেন। আমি এটিকে খুবই আশাব্যঞ্জক মনে করেছিলাম এবং এখনো করছি। এটির কারণে ইন্টিগ্রেশনটি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। এটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে আমি এখন দায়িত্বে আছি, নেতৃত্বে আছি, আমি সব করছি, আমি করব। এটি একটি বড় সাহসের জায়গা আমাদের বাংলাদেশি হিসেবে। পুলিশরাও আজকে দেখলাম বাড়ি বাড়ি যাচ্ছে। আজকে প্রায় 73 জন পুলিশ সদস্য ভাই তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কি সুখবর দেখুন, অসম্ভব। এই যে জওয়ানরা পুলিশের, তাদের শক্তি দেখে, তাদের যৌবন দেখে আমি আজকে খুব আশান্বিত হয়েছি। একটু আগেই টিভিতে দেখছিলাম টকবগে যুবকরা হাসপাতাল ছাড়ছেন খুশিতে। এই জিনিসগুলোই তো আমরা দেখতে চাই, এইটি তো বাস্তবতা। হ্যাঁ, কিছু মানুষকে আমরা হারাবো জানি, এটি আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেইটির বিরুদ্ধে তো আর আমরা কিছু বলতে পারবো না। কিন্তু 95% মানুষ কিন্তু এইরকম টকবগে যুবকের মতো এটে আসছেন। 95 বছরের বয়স্ক মানুষও কিন্তু ভালো হয়ে আসছেন। তাই আসুন আমরা পজিটিভ হই। আমি দেখতে পেলাম যে বিভিন্ন হাসপাতালগুলোতে এফবিসিসিআই এবং ব্যবসায়ীরাও কিন্তু এসেছেন সাপ্লাইগুলো দিয়ে, পিপিই দিচ্ছেন, N95 দিচ্ছেন, KN95 দিচ্ছেন। হচ্ছে, কিন্তু একটু সময় নিচ্ছে। দেশটি অনেক বড় এবং আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। তাই আমরা কি করব? আমাদেরকে এইভাবেই বেড়ে উঠতে হবে, বাঁচতে হবে। মানবিকতার জায়গাটুকু থেকে এখন সবাই এগিয়ে আসুন। সবাই যার যার কাজ করতে শুরু করেছে, কিন্তু এখন আমাদের কাজগুলো করতে হবে। মানুষগুলো যেন খাবার দাবারে কষ্ট না পায়। সামনে একটি ঈদ আসছে, আমরা যেন আগে 10-12 পদের খাবার রান্না করতাম, এইবার ঈদে চলুন আমরা যারা স্বাবলম্বী তারা যেন এই আইটেমগুলো কমিয়ে পাশের বাড়ির গরিব মানুষটির সাথে শেয়ার করি। এটি আমার বিশেষ অনুরোধ প্রতিটি বাড়িতে। আমার বাড়িতে একটি ঈদে 10টি আইটেম না করে 3টি আইটেম করলে বাকি 7টি আইটেম তো আমি গরিব মানুষদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের মাধ্যমে আমি কি এই অনুরোধটি করতে পারি কিনা এইবারের ঈদে? আপনারা আছেন, শুনবেন তো এই কথাটুকু? প্লিজ মেহেরবানি করে এই কথাটুকু শুনুন। একটি মাত্র ঈদ, চলুন আমরা সবাই মিলে এইভাবে উদযাপন করি। পারবেন আপনারা সবাই? কেউ উত্তর দিচ্ছে না। আচ্ছা, দিচ্ছে, দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে গত এই মুহূর্তে আমি প্রায় 1000 N95 মাস্ক বাংলাদেশে দিয়েছি। আরও প্রায় 12-13 হাজার KN95 এসেছে, আমি দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। তারপর সার্জিক্যাল মাস্কও দিচ্ছি, সাংবাদিক ভাইদেরকেও দিচ্ছি কিছু ফেস শিল্ড,
যারা ফ্রন্ট যোদ্ধা আছেন পুলিশ ভাইদেরকেও দিচ্ছি। আমি আমার লেভেলে চেষ্টা করছি এই এই সপ্তাহে আরো কিছু বাংলাদেশে পাঠাবো এই সমস্ত সাপ্লাইজ। তো এরকম আমাদের মতো যদি যারা বিদেশে থাকেন তারা এগিয়ে আসেন তাহলে বাংলাদেশের কষ্ট হবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষগুলোর উপর প্রবাসীদের যে দায়িত্ব তারা সেটি পালন করবেন। আমি আমার মাধ্যমে আমি আমার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন তাদের সবাইকে বলছি, আপনারা প্লিজ মেহেরবানি করে এই মাসটিতে এই রোজার সময় আপনারা এগিয়ে আসুন। $10 বেশি পাঠান বাংলাদেশের পরিবারগুলোর জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে আমিও চেষ্টা করছি করতে। করোনাসেবা.com এটি একটি প্রতিষ্ঠান যেটির মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবক কাজগুলো করি। আপনারা চাইলে দেখতে পারেন করোনাসেবা.com। তো মা বোনদেরকে বলছি, আপনারা এখনো বাড়িতে দেখি যে বাহিরে দেখি প্রচুর মানুষ মাস্ক ছাড়া ঘুরছে। এটার অর্থ হচ্ছে আপনারা মাস্ক বানাচ্ছেন না মানুষগুলোর জন্য। একটু বানিয়ে দিন সবাইকে। বাড়ি থেকে যিনি বের হবেন তাকে 3-4টি এক্সট্রা ফ্রেশ মাস্ক দিয়ে দিন, যে তোমার আশেপাশে কোনো মানুষ যদি মাস্ক ছাড়া ঘুরে তুমি আমার হয়ে এই মাস্কটি দিয়ে দিও। ওই মানুষটি যদি প্রোটেক্টেড থাকে তাহলে আপনি নিজেও কিন্তু প্রোটেক্টেড। আমি বাইরে গেলাম মাস্ক পরে, কিন্তু আমার সামনে একজন মানুষ মাস্ক ছাড়া আছে, বিপদে কিন্তু আমিই পড়ব। এই জিনিসটি বুঝুন সবাই, এই জিনিসটি বুঝুন। সবার পকেটে 2টি বা 3টি এক্সট্রা ফ্রেশ মাস্ক থাকা উচিত। বাড়িতে মা বোনেরা আছেন, আপনারা বানিয়ে দিন। আপনারা আপনাদের পরিবারের মানুষগুলোকে বাঁচানোর জন্যই তাদেরকে এক্সট্রা 2টি মাস্ক দিয়ে দিন, যেন আশেপাশে দিতে পারে। মানুষ এখন কেন মাস্ক কিনবে? আমরা তো আছি বাড়িতে, তাই না? জি ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আসুন আমি এই মুহূর্তে কিছু প্রশ্নের উত্তর নেই। ইউটিউবের যারা ভাই বোনরা আছেন তাদের তো সবসময় উত্তরগুলো দিয়ে, আজকে আমি বাড়ি থেকে রবিবারে এই সেশনটি করছি, তাই আমার পক্ষে আরেকটি ডিভাইসে যাওয়া সম্ভব হয়নি, এই জন্য দুঃখিত। তো আমি প্রশ্নের উত্তর নিব কিছু, সেই পর্যন্ত সাথে থাকুন। ফেসবুকের সবাই থাকেন সাথে, অসুবিধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সবসময় এই মানবিকতার অংশটুকুকে উনি দেখতে চান। আমি এটি খুবই পছন্দ করি। দেখুন, এটি শুধু একটি যে স্বাস্থ্যের কি বলবো পরীক্ষা নয়, যুদ্ধ তা নয়। এটি যে শুধু অর্থনৈতিক যুদ্ধ তা নয়, এটি মানবিক যুদ্ধ। এই জায়গাতে আমরা আমাদের নিজেদের জাত চিনিয়ে দেব, এই জায়গাতে আমরা আমাদের নিজেদের বংশ চিনিয়ে দিব, নিজের ক্লাস চিনিয়ে দিব। তাই আমি মনে করি যারা যেখান থেকে যেই পর্যায়ে আছেন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজকে আরেকটি পরিবারের জন্য যারা যারা সেইভাবে আক্রান্ত নয় কিন্তু অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তাদের জন্য কি করতে পারেন সেইটি চিন্তা করুন। কিছু না পারলেও এক বাটি মুড়ি তো দিতে পারেন। আসুন না সেইটি দিয়ে এক্সাম্পল তৈরি করি। আসুন কিছু প্রশ্নের উত্তর নেই, তারপর বিদায় হবার পালা আজকের মতো। আজকে লিখেছেন পিন্টু ভাই, বাজার 24 ঘন্টা পরে ব্যবহার করা যাবে কিনা কাঁচা বাজার? জি যাবে। বেকিং সোডা পানির সাথে কি অনুপাতে? 1 চামচ বেকিং সোডা 1 গ্যালন পানির মধ্যে দিয়ে তারপরে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ছাদে কাপড় শুকানোর জন্য রোদে দেয়া যাবে কিনা? অবশ্যই যাবে। তবে আক্রান্ত ব্যক্তির কাপড় থেকে একটু দূরে রাখাই ভালো। স্যার, আমরা গার্মেন্টস কর্মী, আমাদের অফিস খোলা, কিন্তু আমরা কিভাবে লকডাউন ফলো করব? মাস্ক, আপনারা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে হবে। এখানে কারো দায়িত্ব থাকলে সেটি অ্যাডেড বেনিফিট, কিন্তু আপনারা নিজেদেরটাই করতে হবে। রেমডেসিভির অ্যাফেয়ার অনুমতি পেয়েছে। স্যার, করোনা ভাইরাস মানুষের শরীরে কতদিন থাকে? থাকছে তো, এখন তো বলা হচ্ছে 14 দিন। কারো কারো নাকে থাকে, এটি মরার অংশ 6 সপ্তাহ পর্যন্ত। বয়স 50, শুধু গলা ব্যথা না। শুনলাম নিউ ইয়র্কে লকডাউন 6 জুন পর্যন্ত বাড়িয়েছে। হ্যাঁ, এটি বাড়ানো হচ্ছে। প্রচুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। রোগী থেকে কারো কাছে যেন রোগ না ছড়ায়। আপনি রোগীর কাছে যাবেন না, মোবাইলের মাধ্যমে SMS এ রোগী থেকে তার দরকারি জিনিস জানবেন। হ্যাঁ, এটি সত্য কথা।
রোগী একা খাবে, কেয়ার গিভার। আচ্ছা, রোগীর সামনে কিভাবে যাবে, পিপি নাই। আচ্ছা, এটি বলেছি। বাংলাদেশের অবস্থা সম্পর্কে বলেছি। ডক্টর শিকদার, কিডনি সমস্যা থাকলে প্যারাসিটামল জাতীয় ঔষধ করোনা মোকাবেলা খেতে পারবে কিনা? হ্যাঁ, কিডনির সমস্যা থাকলে প্যারাসিটামল জাতীয় ওষুধ একটি নির্দিষ্ট মাত্রায় খাওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কাপড়ে কত সময় ভাইরাসটি থাকে? 6 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা থাকে। অর্থাৎ আপনি বাহির থেকে যে কাপড়টি পরে আসলেন, বাজারে গেলেন, কাজে গেলেন, সেটির এই জায়গাগুলো সবচাইতে বেশি রিস্কি। তো তাই বাড়িতে সেই কাপড়টি খুলে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন 24 ঘন্টা। আমি পিপি বাদে রুগী দেখবো কিভাবে? আরেকজন, স্যার ট্যাবলেট বাসায় চিকিৎসা কি নিরাপদ? হ্যাঁ, অবশ্যই নিরাপদ। বাসায় চিকিৎসায় 80% মানুষ বাড়িতে অ্যাবসলিউটলি থাকছে। আমরা নিউ ইয়র্কের যেটি উদাহরণ বলছি, থেকেছে। কোনোভাবেই হাসপাতাল 80% মানুষকে জায়গা দিতে পারবে না। ডাবের পানি পান করা যাবে? যাবে। বাংলাদেশে আর কতদিন থাকতে পারে? আগামী 10টি দিন আমাদের জন্য ভীষণ রকমের জরুরি অবস্থা। মেহেরবানি করে এই আগামী 10টি দিন, আপনারা 2টি মাস 1.5টি মাস প্রায় কষ্ট করেছেন, আর 10টি দিন কষ্ট করুন। দেখবেন 10 দিন পরেই আমরা আশার আলো দেখতে পারবো বলে আশা করছি। আজকে সম্ভবত যৌনমৃত্যু একজন বাঙালি ডাক্তার যুক্তরাষ্ট্র থেকে বলেছেন করোনার ঔষধ আবিষ্কার হয়েছে, প্রথম সপ্তাহে যদি 2টি ট্যাবলেট খাওয়ানো যায়। না, এটি নয়, এটি ঠিক নয়। রতন দাদা, এটি পরে আমাকে ইনবক্স করবেন। আচ্ছা, এখন আরেকটি জিনিস বলি। চারিদিকে হাহাকার শোনা যায় যে আমার কাশি হচ্ছে। এইটি এত সহজে ঘাবড়াবেন কেন? যখন প্রশ্ন করি যে শ্বাসকষ্ট হচ্ছে, বলে যে হ্যাঁ আমার শ্বাসকষ্টই হচ্ছে। আবার যখন ফোন করে জিজ্ঞাসা করলাম, তখন বলে যে না, শ্বাসকষ্ট নয়। তাই শ্বাসকষ্ট নিয়ে আমাদের মধ্যে একটি মারাত্মক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সবাইকে অনুরোধ, শ্বাসকষ্ট কিন্তু একটি সাধারণ লক্ষণ নয়। তার মানে এই নয় যে আপনি সাধারণ লক্ষণকে শ্বাসকষ্ট বানিয়ে দেবেন। মাথা থেকে এই ভূতটি সরাতে হবে। কারো জ্বরই শুরু হয়নি, বলছে শ্বাসকষ্ট। এটি আমি মানতে পারি না। হ্যাঁ, এটি তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, অনেক লম্বা হয়ে গেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেয়ার করুন অবশ্যই। এটি ইম্পর্টেন্ট। আমার ইউটিউব চ্যানেলেও এটি থাকবে অনেকদিন, ডক্টর ফেরদৌস ইউএসএ। আবারও বলছি, ডক্টর ফেরদৌস ইউএসএ, এইটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে আরো অনেক ভিডিও আছে। তো আজকের ভিডিওটি একটি মহা গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমি একই ভিডিওতে একদম সমস্ত অংশ বলেছি। এইটি ফলো করলে আশা করি ভালো থাকবেন। সবাই যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। আসসালামু আলাইকুম।